দরবারে সুলতানে আজকে আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি একাধারে শিক্ষাবিদ এবং লেখক বা অনুবাদকও, বিশিষ্ট অনুবাদক। এই কারণে বিশিষ্ট বলছি যে তার যে বইগুলো তিনি অনুবাদ করেছেন, বিশ্ব সাহিত্যের এবং বিশ্ব দর্শনের যেসব বইপত্র অনুবাদ করেছেন, সেগুলো সত্যি অত্যন্ত চমৎকার এবং বাংলাদেশের যে পাঠক মহল, শুধু সাধারণ পাঠক নয়, একাডেমিক যারা পাঠক, যারা আসলে জ্ঞান অন্বেষণে নিয়োজিত, তাদের জন্য সেটি অত্যন্ত মূল্যবান গ্রন্থ। তো সেই সব গ্রন্থ যেগুলো আমরা সচরাচর অনুবাদের ক্ষেত্রে আগ্রহী হই না, যেগুলো নাড়াচাড়া করতে আমরা সাহসী হই না, সেরকম অনেকগুলো গ্রন্থ তিনি অনুবাদ করেছেন। তিনি নিজে লিখেছেন অনেক প্রবন্ধ এবং একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতাও করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তো এই সব নিয়ে তিনি আমাদের খালিকুজ্জামান ইলিয়াস, তার সঙ্গে আজকে আমাদের কথাবার্তা। স্যার, আমরা যে সময়টার মধ্যে এখন বসবাস করছি, যে সময়টার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই সময়টা কিছু কিছু বিষয়ে আমরা দেখব যে অনেক নতুন লক্ষণ ও উপসর্গ নিয়ে উপস্থিত। আবার কিছু কিছু বিষয় আছে সেই পুরনো সেকেলে অনেক ব্যাপারও আছে সেটার মধ্যে। যেমন ধরা যাক যে আমরা যদি এই জুলাইয়ের যে ঘটনা বলি, সেটা থেকে জুলাই আপরাইজিং ধরে যদি আমরা দেখি, জুলাই অভ্যুত্থানকে ধরে দেখি, তাহলে দেখবো এরকম অভ্যুত্থান আমাদের 90-এও একটা আছে, এর আগে পরেও কখনো কখনো আছে। কিন্তু যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানগুলো ঘটে এবং যে ধরনের জনবিস্ফোরণ আমরা দেখি এই অভ্যুত্থানগুলোর মধ্যে, তারপর সেই জনগণ কোথায় হারিয়ে যায়, সেটা একটা প্রশ্ন, এটা একটা কৌতূহলের জায়গা, আমার জানার কৌতূহলের জায়গা। যেহেতু আমাদের অভিজ্ঞতা যদি আমরা বলি, তাহলে বাংলাদেশ পর্বের অভিজ্ঞতা, জন্মসূত্রে বাংলাদেশ পর্বের অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা যদি বলি, সেক্ষেত্রে আপনার বাংলাদেশ এবং বাংলাদেশ পূর্ব অভিজ্ঞতা দুইটাই আছে। তো এই যে একটা অবস্থা হয় যে জনগণ একটা বিরাট প্রত্যাশা নিয়ে একটা আন্দোলন সংগ্রামের মধ্যে সে নিজেকে বিলিয়ে দেয় বলা যেতে পারে, এবং তারপর যেটা ঘটে সেটা হচ্ছে যে সে হতাশ হয় এবং ঘরে ফিরে যায়, দীর্ঘদিনের একটা নীরবতা নিয়ে সে চলে যায়, আর তাকে পাওয়া যায় না। আমরা যতই নেতাদের কাছে শুনি যে জনগণ উপস্থিত, জনগণের দোহাই দিয়ে অনেক কথা তারা বলে, কিন্তু তারপরে আমরা আসলে প্রকৃতার্থে জনগণকে কোথাও দেখি না। তো এই অবস্থাটা বাংলাদেশে কেন হয় এবং আর কতদিন এটা হবে, বা আসলেই বাংলাদেশকে নিয়ে আশা ভরসার কোনো জায়গা আছে কিনা, এই বিষয়গুলো স্যার আপনার কাছ থেকে জানতে চাই। না, আশা তো ছাড়া উচিত না, আশা করতেই হবে। যতই ইচ্ছার বিরুদ্ধে হলেও আশা ভঙ্গ করে বেঁচে থাকার অর্থ হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এত বড় বড় সংকটের মধ্যে দিয়ে গেছি, কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষা বোধহয় হয়নি। এটার জন্য আমি পুরোপুরি দায়ী করব নেতৃত্বকে। আমাদের স্বাধীনতা যুদ্ধ যেভাবে শুরু হয়েছিল, সেখানে নেতৃত্ব ঠিক ওই পেটি বর্জিয়া নেতৃত্ব দিয়ে ওই ধরনের সশস্ত্র সংগ্রাম হয় না। আমাদের এখানে সেটাই হয়েছে, যার জন্য সেটা ফেল করেছে একেবারেই। মুক্তিযুদ্ধে যে চেতনা বলে এতদিন এ সম্পর্কে কারোই কোনো ধারণা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ভেঙে খেয়েছে সবাই। হ্যাঁ, ওটা মুখের বুলি ছিল। যে চারটা ইয়ের উপরে শুরু হলো ডিক্লারেশনটা, তার একটাও কেউ মানেনি। হ্যাঁ, রাজনীতিবিদদের এটা বিরাট ফিল। সেটা হয়েছে তাদের শ্রেণী চরিত্র যেরকম, সেটা তাদের কাছ থেকে তো আর আপনি মাও সেতুংয়ের লিডারশিপ আশা করতে পারেন, কিংবা হোচিমিন কিংবা লেনিন, এদের যে লিডারশিপগুলো ছিল, এরকম লিডার আমাদের এখানে হয়নি। যদিও পপুলার লিডার ছিলেন শেখ মুজিব, তার মতো পপুলার বোধহয় মাও সেতুংও ছিলেন না, কিংবা লেনিনও ছিলেন না। তাদেরকে অনেক দ্বন্দ্ব করে তাদেরকে উঠতে হয়েছে, যুদ্ধ করে। এখন শেখ মুজিব সাহেব যেটা করলেন, উনি তো মিডল ক্লাসের নেতা, হ্যাঁ, এবং পার্লামেন্টেরিয়ান। তিনি ভালো পার্লামেন্টেরিয়ান, হয়তো উন্নত মানের পার্লামেন্টেরিয়ান তা বলবো না, হ্যাঁ, ওয়েস্টমিনস্টার অতটা উন্নত মানের না, কিন্তু ওনার নেচারটা হচ্ছে পার্লামেন্টেরিয়ান। আবার অন্যের মিটিং ভাঙার ব্যাপারটাও আছে। হ্যাঁ, উনি সব কিছু গাইড জোরে চালিয়ে যাবে এবং উনি নিজেই
থাকবেন। এমন চাইতেন যে যদি বাংলাদেশকে ভালোবাসতেন, বাঙালিকে ভালোবাসতেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু ওটা ওনার হাত দিয়ে হতো। এই প্রসঙ্গে স্যার একটা বিষয় আমার মনে পড়ছে, সেটা হচ্ছে যে অন্য কেউ না। এই আবুল হাশিম সাহেবের একটা বই আছে, এটা হচ্ছে যে আমার দেখা পূর্ব পাকিস্তানের রাজনীতি এবং আমার জীবন ও পূর্ব পাকিস্তানের রাজনীতি, এরকম বই। আবুল হাশিম সাহেব না? হ্যাঁ হ্যাঁ। তো ওই বইটাতে উনি বঙ্গবন্ধু সম্পর্কে এক ধরনের বিবরণ দিচ্ছেন যে কলকাতায় যে মুসলিম লীগের যে অফিস, সেই অফিসে সারা দেশ থেকে নেতারা যাচ্ছেন। তো রাতে উনি হলো যে সবক দিচ্ছেন সবাইকে, দার্শনিক দিক নির্দেশনা দিচ্ছেন, তো উনি ক্লাস নিচ্ছেন। তো রাত 3টা পর্যন্ত ক্লাস হচ্ছে, 4টা পর্যন্ত ক্লাস হচ্ছে। এই ক্লাসের সময় এক কোনায় বসে বঙ্গবন্ধু হয়তো ঘুমাচ্ছেন। তো উনি মনে মনে খুব বিরক্ত হচ্ছেন, ওটা বইয়ে লিখছেন উনি, যে যে এটা কি একটা ছেলে অমনোযোগী ঘুমাচ্ছে। তো সকালবেলায় অন্যরা যখন ঘুমাচ্ছে তখন উনি তো সকালে উঠে যেতেন, তখন হলো যে বঙ্গবন্ধু উঠে যেতেন, উঠে এসে বলতেন লিডার কি করতে হবে। তো আপনি যেটা বললেন যে এই অ্যাকশন বেসড একটা ব্যাপার ওনার পলিটিক্স, এটা ছিল যে সবকিছু একই সঙ্গে গায়ের জোর দেখানোর ব্যাপারটা এবং ওনার হাত দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে। উনি আবার এই বিবরণও দিচ্ছেন যে যখন নাকি ওনারা গফরগাঁও, যে অঞ্চলটি হলো ময়মনসিংহ অঞ্চলে খুব মারদাঙ্গার অঞ্চল পরিচিত, রেলগাড়িতে হ্যাঁ, ওইখানে যখন ওনারা গেলেন যে ওইখানে একটা মিটিং করবেন, কিন্তু নৌকা থেকে নামার পর ওটা ভন্ডুল করে দিবে, লোকজন ধাওয়া করতে আসছে, তখন আবার খুব দুঃসাহসী ভূমিকা অবতীর্ণ হচ্ছেন বঙ্গবন্ধু এবং ওইখানকার একজন স্থানীয় লিডার ছিলেন, আমি নাম ভুলে গেছি ওনার। তো তারা তাদের ভূমিকার কারণে কিন্তু তখন তারা আবার মানে ওইখানে মিটিং করার সাহস পেলেন। এটা কি আসলে মানে পরিস্থিতিও কি অনেকটা বানায় কিনা আমাদের লিডারশিপদেরকে এরকম? যেমন আমরা এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখছি, আমরা অনেকে আশাও করেছিলাম, আমরা আসলে ওইরকম আড়ালে আবডালে হয়তো কথাও বলি যে ডক্টর ইউনূস সাহেব এত শান্তশিষ্ট ভদ্র একজন মানুষ, ওনার কাছে এরকম দুর্বল নেতৃত্ব তো আমরা কেউ আশা করিনি। তো এটা কি মানে উনি হয়তো উনিও যদি একটু আসলে মানে নিজের শক্তিমত্তার জায়গায় নিজে যদি শক্ত করে দাঁড়াতে পারতেন, দৃঢ় অবস্থান যেটাকে আমরা বলি, সেটা যদি নিতে পারতেন, আপনার কি মনে হয় যে বাস্তবতা ভিন্ন রকম হতো? ওনার চরিত্রের মধ্যেই তো সেটা নেই, সেই যে একটা বোল্ডনেস, একটা মানে কি বলবো, যেটাকে বলে যে একটা ইনার যে একটা স্ট্রেংথ, পলিটিক্যাল যে ব্যাপারটা, সেটা ইউনূস সাহেবের ইজ ল্যাকিং। তার মধ্যে সেটা নেই। যার মধ্যে যেটা নেই সেটা আশা করা তো ঠিক না। ইউনূস সাহেবের মুশকিল কি, ওনাকে চুজ করা ছাড়া উপায় ছিল না, সেই তার লোক ছিল না যার ইন্টারন্যাশনাল একটা। তারপরে আমেরিকান ইয়ে তো ছিলই, ব্যাকিং। তো এসবের জন্য তিনি সে সময়ের জন্য একমাত্র ব্যক্তি ছিলেন যাকে চুজ করলে অন্তত সেই সময়টাকে সামাল দেওয়া যাবে। কিন্তু তার যে পলিটিক্যাল স্যাগাসিটি একেবারেই নেই। তিনি এসেই তো বললেন যে আপনারা সমালোচনা করেন, এটা কেউ বলে এত বড় একটা মানে ব্লাডশেডের পরে কেউ এসে বলে আপনারা সব কিছু ডেমোক্রেটিক হয়ে গেল, এটা কথা হলো একটা। আমরা একদিন কথা বলতে পারিনি, আপনারা এখন ফলে মুহূর্তে মানে ফ্লাড গেট ওপেন করে দিল, সবাই গিয়ে সেক্রেটারির ভেতর হামলা করছে, ভেতরে ঢুকে দাবি দেওয়া করছে, এটা দিয়ে দিচ্ছে। কয়েকদিন সেক্রেটারিয়েট অচল ছিল। ওই পরিস্থিতিতে কিছুতেই এটা কোনো পলিটিক্যাল স্যাগাসিটির লক্ষণ না। তারপরে যে মাহফুজ যেভাবে বিল ক্লিন্টনের সামনে প্রেজেন্ট করলেন, কোনো ম্যাচুরিটির লক্ষণ না, যেই ছেলেটা হচ্ছে মাস্টার মাইন্ড, এসব বললো না। তো এগুলি তো বোঝা যায় তার পলিটিক্যাল স্যাগাসিটি খুবই কম, একেবারে নেই। এবং জানি না আমরা যে এখন যে খেসারতটা দিচ্ছি, খেসারত বলতে বোঝাচ্ছি আমি এই জায়গাটায় যে আমরা গত 1 বছর 1.5 বছরের মধ্যে আমাদের যেরকম প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটা তো কিছুই হলো না। আমাদের প্রত্যাশা বলতে জনগণের প্রত্যাশার জায়গায় বলছি আমি, যে পক্ষের জনগণই হোক
আমি জনগণ বলতে বোঝাচ্ছি যে সে পলিটিক্যালি অ্যাক্টিভিস্টের বাইরে, অ্যাক্টিভিটিজের বাইরে যারা থাকে, যেমন ধরা যাক যে দলীয় কর্মীর বাইরে যারা থাকে, তাদেরকে আমরা এক অর্থের পিওর জনগণ ধরে নিতে পারি। তো সে এই যে জনগণের জায়গাটা, সেই জনগণের জায়গা থেকে আমরা এখন যেটা দেখছি গত 1-1.5 বছর ধরে, এটা তো এক ধরনের হতাশাজনক জায়গা তো অবশ্যই। তো সেই হতাশার জায়গাগুলোতে খুবই বড় বড় কিছু পয়েন্ট আছে, বড় বড় উল্লেখযোগ্য কিছু ফলক আছে। এগুলো আসলে মাইল ফলক বলা যাচ্ছে না, যেটা সামনে এগিয়ে নিয়ে যায় এরকম না, বরং পিছন দিকে যাওয়ার ফলক বলা যেতে পারে। তো এর মধ্যে দেখা যায় যে এই যে একটা দীর্ঘ সময় ধরে একটা ঘটনা ঘটছে, যেটাকে কিলেবল পলিটিক্স অফ কিলেবিলিটি বলা যেতে পারে। তো এই যে একটা সিচুয়েশন, যে যাকে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি বলতেছেন ধরে ধরে জবাই কর, এটা কর, সেটা কর। এবং এর বিরুদ্ধে সরকারের কোনো বরঞ্চ একটা ট্যাসিট সাপোর্ট আছে। একজন সরকারের একজন বলেছেন না যে এরা হচ্ছে গ্রুপ, প্রেসার গ্রুপ, তাই না? এসব তো ইমেচিওর কথাবার্তা। তো এই রকমের একটা পরিস্থিতির মধ্যে ধরেন যে সবগুলো গ্রুপকে, আপনি যেটা বললেন যে সবগুলো গ্রুপকে উস্কে দেওয়া, ওপেন করে দেওয়ার পরে, সেটা হচ্ছে যে সোসাইটির নানা ধরনের গ্রুপকে ওপেন করে দেওয়া, সেটা হচ্ছে যে ইভিল গ্রুপকে ওপেন করে দেওয়া, ডেভিলদেরকে ওপেন করে দেওয়া, ইভিল মনে করছেন, এবং একই সঙ্গে হলো যে খুব সিভিলাইজড গ্রুপকে ওপেন করে দেওয়া, সেটাও আছে। তো এখন সবাইকে ওপেন করে দিলে যেটা হয় যে সিভিলাইজড গ্রুপটা আর সেখানে দাঁড়াইতে পারবে না, ইভিল ডেভিলদের মধ্যে সে আর দাঁড়ায় থাকতে পারবে না। এটা যে কোনো সোসাইটিতেই হোক, আমাদের সোসাইটিতে না শুধু। তো এই যে একটা জায়গা, এই যে এরকম একটা অবস্থা, এই অবস্থার মধ্যে আমরা সামনে দেখছি যে নির্বাচনও হবে সম্ভবত, আজকে কালকে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। তো নির্বাচন হওয়ার মতো অবস্থা কি বাংলাদেশের আছে স্যার, আপনি কি মনে হয়? এবং সরকার চায় কিনা সেটাও একটা প্রশ্ন। কারণ যদি চাইতো তাহলে প্রথম থেকেই কিন্তু নির্বাচনের লক্ষ্যেই তাদের সমস্ত কাজ কর্ম সেভাবে পরিচালিত করতো। সেভাবে তো করেনি, নির্বাচনকে থার্ড ইয়েতে রেখেছে। এবং খুব অনিচ্ছা সত্ত্বেও যেন করছে। কিন্তু এরা বুঝতে পারে না, নির্বাচিত সরকার ছাড়া এদের তো কোনো পিপুলস সেই অর্থে ম্যান্ডেট নেই। শুধুমাত্র এই সকল বিপ্লবী যে ম্যান্ডেটটা আছে, কিন্তু এদের কাজকর্ম তো বিপ্লবী না, একেবারেই গতানুগতিক তাদের। তা যে ব্লাডশেডের মধ্যে দিয়ে এরা এলেন, এদের কেউই নেতৃত্বে ছিলেন না। নেতৃত্বে ছিলেন যারা, তাদের মধ্যে মাত্র 2-1 তারাও নিজেদেরকে প্রুভ করেছেন ফেইলিয়ার হিসেবে বলবো, এবং করাপশনের চার্জটা সরিয়ে এসেছে। তো এত বড় একটা কিলিং এর পরে এত শত শত লোক মারা গেল, তারপরে এই ধরনের সরকার তো আনইম্যাজিনেবল। এই ধরনের একেবারে সরকার যাকে বলে নাদুস নুদুস সরকার আর কি, কথাবার্তা এটা একেবারেই ঠিক হয়নি। ফলে পুরো জিনিসটাকে নষ্ট করে দিয়েছে। এখন আমরা কোথায় যাচ্ছি কেউ বলতে পারে না। আর তার মধ্যে তো বাইরের প্রেশার, বাইরের ষড়যন্ত্র তো আছেই। এই যে আপনি স্যার বাইরের ষড়যন্ত্রের কথা বললেন, অনেকে রাস্তাঘাটে, অনেকে বলতে আমি রাস্তাঘাটের কথাই বলবো, পাবলিক ভয়েসের জায়গা থেকে যেসব কথাবার্তা শোনা যায়, সেই কথাগুলোর মধ্যে এরকম ব্যাপারও আছে যে এখানে খুব অচিরেই একটা হচ্ছে যে কি বলবো আমরা, যে রিঅ্যাকশনারি গ্রুপের উত্থান ঘটবে, অর্থাৎ যেটাকে ইসলামী ধর্মীয় যে রাজনীতি এবং ধর্মীয় যে উগ্রপন্থা, সেটার একটা উত্থান ঘটবে, এরকম সম্ভাবনা বা আলামত কি আপনি দেখেন? অবশ্যই, সে তো খুব স্পষ্ট হয়ে উঠছে, দিনে দিনে স্পষ্ট হচ্ছে। কিন্তু সরকার তো নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ। এমন কিছুই করছে না যে এদেরকে চটাবার জন্য কিছুই করছে, নাকি এদের প্রতি তার একটা ট্যাসিট সাপোর্টই আছে মনে হচ্ছে, তাই না? এখন আমাদেরকে যদি এবার 1400 বছর পিছিয়ে নিয়ে যায়, সেটা ঠিক না, সেটা টিকবে না, এখানে চলবে না, তাই না? তো আমাদের আনফর্চুনেট যেটা আমরা এত মার খাচ্ছি, এত অভিজ্ঞতা হচ্ছে, এত স্বাধীনতা যুদ্ধের মতো একটা ব্যাপার করে কটা জাতির এরকম হয়, এই ইতিহাসটা হয় যে 9 মাস ধরে যুদ্ধ চলছে, তারপরে একটা দেশ স্বাধীন হলো, তারপরে তো এইরকম অবস্থা হওয়ার কথা না। রুলার্স টোটালি ফেইল্ড, যারা শাসন করেছে, সেটা আওয়ামী লীগ বলুন আর বিএনপি বলুন,
তারা টোটালি ফেল করেছে একদম। পিপলকে ইয়ে করতেই পারেনি, যেটা অন্য দেশ থেকে শিক্ষা নিতে পারতো, তাই না? তো এখন এখন যে রাজনৈতিক পরিস্থিতিটা আমরা দেখছি যে এই যে পরের যে সময়টা, অনেকে এই সময়গুলোকে বিশেষ করে বন্দরের ইস্যুতে আমরা দেখব যে যে বন্দরটা হলো যে খুব তড়িঘড়ি করে এক ধরনের চুক্তি হয়ে গেল এবং লুকোচুরির চুক্তি। অনেকে বলছে যে এটার যে এক ধরনের যে অ্যাকাউন্টেবিলিটি থাকে, জবাবদিহিতা থাকে জনগণের কাছে, সেটা অনেকটাই হলো যে করা হয় নাই এই অর্থে যে নর্মালি এইসব চুক্তি টুক্তির ক্ষেত্রে একটা স্টেবল গভর্নমেন্ট যেটা নির্বাচিত সরকার থাকে, হ্যাঁ, তাদের হাত দিয়ে হয় সেটা। তো এইটা হঠাৎ করে এরকম একটা চুক্তি হওয়ার কারণে অনেকে কিন্তু সন্দেহ করছে যে এই সরকার হলো আসলে এই মানে দেশ এবং দেশের জনগণের পারপাস সার্ভ করতে আসেনি, তারা অন্য কারো পারপাস সার্ভ করছে। এবং এইটার সাথে অনেকে এইভাবেও দেখছে যে যাদের পারপাস তারা সার্ভ করছে তাদেরই একটা এজেন্ডা আছে এই দেশের যে পরিস্থিতি সেটাকে আনস্টেবল করার। তো এইটা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয় স্যার? এখানে যে মানে পাওয়ারগুলোর যে খেলা চলছে সেখানে ধরুন আমি জানি না চীন কতটুকু তৎপর, হ্যাঁ, ভিতরে ভিতরে হয়তো চীন সবই মার্ক করছে, চাইনিজরা আবার এসব ব্যাপারে মানে মানে হইচই না করেই তারা কিন্তু সবকিছু অবজার্ভ করে এবং তাদের যেসব স্টাডিগুলো হয় সেগুলো খুব সঠিক হয়, হ্যাঁ। তো সেটা করছে নিশ্চয়ই, কিন্তু আপাতত আমরা দেখছি যে ভারত আর যুক্তরাষ্ট্র এই দুটোর এখানে ইয়েটা বেশি, রোলটা এখানে তাদের খেলাটা এখানে বেশি চলছে, হ্যাঁ। আর যাদেরকে নিয়ে এসছে সরকারে বসেছে তারা সবাই মোটামুটি এনজিও বেসড একটা সরকার এবং সবাই যুক্তরাষ্ট্রের পুরোপুরি, হ্যাঁ। তো এখন এদের কাছ থেকে আপনি কতটুকু কি আশা করেন, তাই না? পিপল ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার এখানে খুব কম আছে। এখন আমাদের দুর্ভাগ্য যে এত বড় পত্র পত্রিকায় আমরা একটা রিপোর্টও দেখছি যে বিগত 3 মাস সম্ভবত 1 মাস আগে এই আমাদের নতুন যে সীমান্তে, ভারতীয় সীমান্তে 3টা নতুন ঘাঁটি করেছে সেনা ঘাঁটি। অনেক পত্রিকাও এটা লিখছে যে ফেনী দিয়ে যে করিডোর আছে, চিকেন নেকের পাশে যে ফেনী দিয়ে যেটা মানে চট্টগ্রামকে আলাদা করে ফেলার মতো একটা জায়গা আছে, যেটা ভারত চাইলেই হয়তো আক্রমণ করলে আলাদা করে ফেলতে পারবে, এরকম অনেকে বলে। তো এই যে প্রস্তুতি বা সীমান্তে যে নানান ধরনের অস্ত্রশস্ত্র এবং সৈন্য মোতায়েন, সেটা কি আসলেই আমাদেরকে কি এরকম কোনো পূর্বাভাস দিচ্ছে যে যদি দেশে কোনো রকমের একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে হয়তো এই ভূখণ্ডের মধ্যে ভূখণ্ড আলাদা হয়ে যাওয়া বা ভূখণ্ড নিয়ে একটা সংশয় দেখা দিবে, এরকম কোনো ব্যাপার কি আপনার? আনফরচুনেট হবে, কিন্তু মানে সেটাকে রেজিস্ট করার মতো শক্তি আমাদের আছে কিনা জানি না, কিন্তু পিপল তখন আরো বেশি ফান্ডামেন্টালিস্ট হয়ে যেতে পারে। যদি ভারতীয় চক্রান্তে জিনিসটা হয় যে আলাদা হয়ে গেলো একটা অংশ, তাহলে ওদিকে ভারতেও কিন্তু আলাদা হওয়ার মতো জায়গা আছে, ওখানে একটা নৈরাজ্য সৃষ্টি হবে। তো এইসব ব্যাপারে এখন কিছু বলা, আপনি যদি ইনভলভ না থাকেন এসবের মধ্যে, বাইরে থেকে বলা মানে নিশ্চিত করে কিছু বলা মুশকিল। হ্যাঁ, ষড়যন্ত্র হচ্ছে একটা, মনে হচ্ছে তাই, হ্যাঁ, যে সেই ষড়যন্ত্রে আমরা যে কোথায় গিয়ে ঠেকবো সেটাকে মোকাবেলা করার মতো সাহস এবং শক্তি আমাদের তো আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, যে পর্যায়ে যাচ্ছি এখন ভবিষ্যতে বলবে। কালকে একজনের সাথে আমার কথা হচ্ছিল, যারা একজন বলতে আমি নামটা উল্লেখ করছি না, তো উনি এই যে জুলাই যে পরিস্থিতি বা জুলাইয়ের পরবর্তী যে সরকার, সেখানে একটা দায়িত্বশীল জায়গায়ও তিনি ছিলেন, তো পরবর্তীতে আর থাকতে পারেননি। তো তিনি বলছিলেন, হতাশার সঙ্গে বলছিলেন যে বাংলাদেশ আসলে এমন একটা জায়গা, এটা দীর্ঘদিন ধরে মরে গেছে, কিন্তু আমরা হয়তো এটা টের পাচ্ছি অথবা টের পেয়েও চেপে রাখছি যে এটা মরে গেছে। তো এরকমের একটা কথা বলছিলেন। তো এটা তো খুবই হতাশাজনক কথা যে আসলে এরকম একটা আমরা বেশি ছিলাম কখন, পাকিস্তান আমলের শেষের দিকটায় 69-এর মুভমেন্টগুলি দেখেন, তখন সত্যিকার অর্থে
মানে আমাদের যে বাঁচার মতো বাঁচা আন্দোলনগুলো একটা মোটামুটি সঠিক একটা নেতৃত্বে ছিল, যদিও তখনকার নেতৃত্ব মিডল ক্লাস নেতৃত্বই। এবং সে সময়ের মানে সবচেয়ে বড় নেতা তো শেখ মুজিবুর রহমান, তাই না? আগরতলা মামলা টামলা হলো এইসব। তারপরে মোটামুটি পলিটিক্স কিন্তু একটা হেলদি একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছিল। হ্যাঁ, স্বাধীনতার সময় থেকেই দেখা যাচ্ছে এর মধ্যে অনেক বিশেষ করে মানে শেখ সাহেব তো ঠিক বিপ্লবী নেতা নন, তাই না? উনি পার্লামেন্টারিয়ান নেতা, এবং ওনার ইচ্ছা ছিল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। এবং উনি বেসিক্যালি তার যে ওরিয়েন্টেশনটা, এটা কিন্তু মানে মুসলিম লীগের ওরিয়েন্টেশন। তিনি যে পার্টিশনের সময় যে মুভমেন্টগুলো করেছেন, মানে প্রি পার্টিশন, সেসব তো ছিল পুরোপুরি মানে মুসলিম লীগের একজন এরকম। তা যাই হোক, সোহরাওয়ার্দী সাহেব ছিলেন তার গুরু, এবং সোহরাওয়ার্দী সাহেব মানে আমার তো মনে হয় সোহরাওয়ার্দী সাহেব তার চেয়ে কম মুসলিম লীগার ছিলেন, হ্যাঁ, শেখ সাহেবের চেয়ে। এটা কোন জায়গা থেকে, মানে উদারতার জায়গা থেকে নাকি এমনি মুসলিম লীগের ফান্ডামেন্টাল যে আইডিওলজি সেটার জায়গা থেকে? আমার মনে হয় শেখ সাহেব মুসলমান ছিলেন। তুমি এক জায়গায় বলেছিল তো যে আমি বাঙালি, আমি মুসলমান, আর একটা কি যেন বলেছেন, মানে তার মানে হি ওয়াজ এ বাঙালি মুসলমানদের লিডার হিসেবে, মিডল ক্লাস মুসলমানদের লিডার হিসেবে হি ওয়াজ পারফেক্ট অ্যাট দ্যাট টাইম। হ্যাঁ, কিন্তু তার দুর্ভাগ্য হচ্ছে সময়টা কিন্তু ওয়াজ অ্যাহেড অফ হিজ মানে চুজিং। হ্যাঁ, উনি অনিচ্ছা সত্ত্বেও যেন ওই 71-এর নেতৃত্বটাকে টেনে নিয়ে আসা হয়েছে, আর কেউ ছিল না। হ্যাঁ, 71-এর যে পরিস্থিতি, মানে ইমিডিয়েট আগের পরিস্থিতি, সেই সময় নেতৃত্ব দেওয়ার মতো বাঙালিদের মধ্যে আর কেউ ছিল না। হ্যাঁ, উনার কথাবার্তা, উনার অ্যাম্বিশন, উনার যতই হোক, একটু ফাঁপাই বলবো, কিন্তু সেটা ক্যাচ করেছে এই ইয়াং লিডার্সদের, স্টুডেন্ট লিডারদের। ফলে তারা ওনাকে ছাড়া আর কাউকে পায়নি। হ্যাঁ, ফলে তাকে নেতা করতে হয়েছে। কিন্তু নেতা হেড অফ লিডার ওয়াজ পিপুল। পিপুল হেড অফ দেয়ার লিডার। কিন্তু উনি এক ধরনের মানে তাদেরকে নেতৃত্ব দিতে বাধ্য হয়েছে। তারপরে যখন একেবারেই এক্সট্রিম পর্যায়ে গেল, তখন ওনাকে সারেন্ডার করা ছিল, উপায় হলো না। উনি ফিজিক্যালি সারেন্ডার করলেন পাকিস্তানের কাছে, মানে বন্দী হলেন। হ্যাঁ, বন্দী হয়ে তিনি দায়িত্বটা আর নিতে পারছিলেন না, দিয়ে গেলেন তার তাজউদ্দিন আহমেদের, তার যারা ছিলেন। তো এইভাবে তিনি মোটামুটি জেলখানায় কাটিয়ে এই যে 9 মাস কাটালেন ওখানে। উনি খুব যে কিছু জানতেন বলে মনে হয় না। হ্যাঁ, তাকে যখন নিয়ে আসা হচ্ছে, তখন হয়তো তিনি ওই রাস্তায় মানে প্লেনে কিছু আঁচ করতে পেরেছেন, শুনছেন, কিন্তু তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না বাংলাদেশ সরকারের, মানে ইন্ডিয়াতে বাংলাদেশ সরকার ছিল। ফলে হি ওয়াজ ইন দ্য ডার্কনেস। হ্যাঁ, ফলে যখন এই নতুন একটা দেশে তিনি এলেন, তিনি খুব একটা মানে সেভাবে ইন্টারেস্টেড হননি, কারণ তার হাতে জিনিসটা ঘটেনি। হ্যাঁ, উনি চাচ্ছিলেন যে ওনার হাত দিয়েই সব কিছু, কিন্তু ওনার হাত দিয়ে ঘটতে গেলে তাকে তো পাকিস্তানের কাছে ধরা দেওয়ার কথা না। হ্যাঁ, উনি ধরাও দিয়েছেন, থেকেছেনও, জীবিত থেকেছেন। আবার এদিকে এটার যে ফ্রুটটা এত লক্ষ লক্ষ লোককে জীবনের বিনিময়ে জিনিসটা, সেটা নেতৃত্বেও তিনি আসলেন উইদাউট বিং এ লিভিং পার্ট। হতে পারে তার নাম ইউজ করা হয়েছে, নাম দিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে জিনিসটা সেভাবে। স্যার, এই যে কথাগুলো জানলাম আমরা, এই কথাগুলোর মধ্যে আমরা একটা জায়গায় আপনি নিজেই একটা প্রশ্ন ছুড়েছিলেন, যেটা হচ্ছে যে আমরা বেঁচে ছিলাম কোন সময়টায়। তো আমরা আসলে সত্যিকার অর্থেই আপনার কি মনে হয় যে কোন সময়টায় আসলে বাঙালি বা বাংলাদেশ, হ্যাঁ, বা বাংলাদেশের যে এই জাগরণ বা বেঁচে থাকা, সেটা কোন সময়টাকে আমরা মার্ক করব যে খুবই উজ্জ্বল সময়, এই সময়টায় আমরা বেঁচে ছিলাম? উজ্জ্বল সময়টা ছিল 69, মানে আইয়ুব খানের বিরুদ্ধে। 69, হ্যাঁ, 69টা খুবই উজ্জ্বল ছিল। তারপরে 71 ইলেকশনটা হলো, ওই সময় খুব উজ্জ্বল। এবং 71-এর পরেও
অনেক মানে আওয়ামী লীগ নেতৃত্ব দিতে প্রথম দিকে তো হলো, এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে, তারপরে এপ্রিল মাস থেকে মোটামুটি একটা মানে গভর্নমেন্ট ফর্ম করলো বিদেশে। এরকম করে ইন্ডিয়ার সাপোর্ট নিতে হলো। ইন্ডিয়ার সাপোর্ট ওভাবে নিলে পরে কখনো ইন্ডিয়া ছেড়ে দেবে না, তাই না? একেবারেই ডিপেন্ডেন্ট, একেবারে পুরো। আর এখানে তো গেরিলা ফাইট করার মতো অবস্থা ছিল না। হ্যাঁ, মহাসেতুরা যেভাবে ফাইট করেছেন, আমাদের এখানে তো সে ধরনের লিডারশিপও ছিল না সেরকম, মানে মানে টপ মানে কি বলবো, মানে প্রাকৃতিক সে ইয়েগুলো ছিল না, সমতল ভূমি এখানে। তারপরেও কিছু গেরিলা ফাইট তো ছিল আমাদের এখানে, কিন্তু ছিল যে মানে হিট অ্যান্ড রান, তাই না? প্রতিদিন তো ঢাকায় শুনতাম যে বোমা ফুটছে, তো ওভাবে তো বেশি দিন ইয়ে করা মুশকিল। হ্যাঁ, ধরুন যে ইন্ডিয়া যদি ওভাবে আমাদেরকে ইয়ে না করতো ডিসেম্বর মাসে, তাহলে কোথায় যেত, কতদিন লাগতো? হ্যাঁ, এবং জানি না, ডিফিকাল্ট টু সে, যে আমরা শেষ পর্যন্ত ফ্রাস্ট্রেশন এসে যাচ্ছিল লোকদের মধ্যে, যার কত। হ্যাঁ, এটা হচ্ছে না, ওটা হচ্ছে থেকে থেকে গ্রাম জ্বলছে। এক এক জায়গায় গেরিলারা গিয়ে করে, আর্মি গিয়ে, পাকিস্তান আর্মি গিয়ে পুরো গ্রাম জ্বালিয়ে দেয়, লোক মারছে। ফলে লোকেদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন চলে এসে, সেই জন্যই হয়তো ইন্দিরা গান্ধী দ্রুত জিনিসটাকে ইন্টারভিউ করে, ইন্টারভিউ করে দ্রুত শেষ করে দিয়েছেন। কারণ আমাদের এটাকে কন্টিনিউ করে নেওয়ার মতো বছরের পর বছর সেই স্ট্যামিনা বোধহয় আমাদের ছিল না সেই সময়। তো এখন আমরা যে অবস্থাটার মধ্যে আছি স্যার, সেটার মধ্যে আমরা আরও দুইটা জিনিস স্পষ্ট দেখছি। একটা হচ্ছে যে জুলাইয়ের সময়ে আমরা দেখলাম যে গান, যে স্লোগান, যেটা বাংলাদেশের যে স্বাধীনতা ও মুক্তির যে ঐতিহ্য আছে, যে চেতনা আছে, সেটার সাথে একদম মিলে ঝিলে আছে। হ্যাঁ, কিছু রবীন্দ্রসঙ্গীত বলা যাবে, কিছু নজরুলের গান আছে, কিছু পাঁচকবির গান আছে, যেগুলোতে মসজিদের কথাও আছে, মন্দিরের কথাও আছে নানানভাবে। তো সেই সব দেশাত্মবোধক গান, সেগুলোই কিন্তু উজ্জীবনী বা প্রেরণা ছিল এই জুলাই আপরাইজিংয়ের। তো এরপরে এখন এসে আমরা দেখলাম যে সঙ্গীত বা যে ধরনের উপকরণ, আমি বলবো উপকরণ এইগুলোকে, যে মানুষকে একটা কঠিন পরিস্থিতিতে উজ্জীবিত করার জন্য যেসব উপকরণ থাকে, জাগরণী উপকরণ বলা যেতে পারে, যে উপকরণগুলো ছিল ঐতিহ্যবাহী, সেগুলোকেই কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে এসে দেখলাম যে একটা ক্লিনজিং চলছে পরোক্ষ, এবং সেটার জায়গাটা এরকম যে ওই গানগুলোই যেগুলো জুলাইয়ে উদ্দীপিত করেছে, ইভেন সেগুলো সহই, বা ওইগুলোর যারা ওইগুলোর যারা উদ্গাতা, ওইগুলোর যারা স্রষ্টা, তাদেরকে হলো যে সোসাইটি থেকে বিলীন করে দেওয়ার, সোসাইটিতে মানে অস্তিত্বহীন করে দেওয়ার একটা প্রয়াস লক্ষ্য করছি। এইভাবে আমরা কিন্তু গত 1-1.5 বছরে যে বাস্তবতাটা দেখলাম বাংলাদেশে, সেটা হলো যে এখানে আমরা স্পষ্টতই দেখলাম যে এক ধরনের কালচারাল ক্লিনজিং অপারেশন বলা যেতে পারে এটাকে, যে এরকম একটা জায়গা তৈরি হলো, এবং নানানভাবে নানান লোককে নানান ধরনের অপবাদ দিয়ে বা রাজনৈতিক অভিলাষ ও ইচ্ছার জায়গা থেকে এক ধরনের ট্যাগিং করা হলো, যে এ হলো অমুক, এ হলো তমুক, এ হচ্ছে এই, এ হচ্ছে সেই। এই রাজনীতিটা কিন্তু আগেও ছিল, আমরা আগেও দেখেছি, যে আগে দেখার কারণেই কিন্তু এক ধরনের প্রতিবাদ এবং এক ধরনের প্রতিরোধের জায়গা থেকেই জুলাই হলো। তো পরে এসে আমরা কোনো লার্নিং নিলাম না, সেটা থেকে কোনো শিক্ষাই নিলাম না, বরং ওই অস্ত্রটাই উল্টা দিকে তাক করে আবার আমরা ব্যবহার করা শুরু করলাম। এবং ফল যেটা দাঁড়ালো, যে আমরা গত 1-1.5 বছরে দেখলাম যে একটা সাংস্কৃতিক শূন্যতা আমাদের এখানে চরমভাবে বিরাজ করছে। যে সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে বলিষ্ঠ ভূমিকায় ছিল, তারা দীর্ঘ সময় আওয়ামী লীগের শাসনে থাকার কারণে তারা কিন্তু রাজনৈতিকভাবে সমান্তরাল হয়ে গেল আওয়ামী লীগের সাথে। তারা এসে আর দাঁড়ানোর জায়গা পেল না এই কারণে যে তাদেরকে যাহা আওয়ামী লীগ তাহাই তারা, এরকম ভেবে নেওয়া হলো। এবং সেই ভেবে নেওয়ার কারণে
প্রথমত এইটা ভেবে নেওয়া হলো, এবং পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে যে অন্য কেউ দাঁড়ালেও বলা হলো যে এইটাও আওয়ামী লীগ, এইটাও ওই পক্ষ। তো এইভাবে যে ফাঁকা জায়গাটা তৈরি করা হলো, এই ফাঁকা জায়গার মধ্য দিয়ে যাদের উত্থান ঘটা শুরু হলো, এইটার মানে এইটার শেষ কোথায় আসলে স্যার? এটা খুবই আনফর্চুনেট আমাদের জন্য। আমাদের তো এখনো মানে আমাদের যে আইডেন্টিটি সেটাই এখনো বোধহয় নিশ্চিত হয়নি। হ্যাঁ, মানে আমরা যে এত বছর পরে, এত স্বাধীনতা একটা যুদ্ধ গেল, এত লক্ষ লক্ষ লোক প্রাণ দিল, তারপরে যদি আমরা নিজেদের আইডেন্টিটি না খুঁজে পাই এবং সেটাকে প্রতিষ্ঠিত না করতে পারি, সেটা খুবই দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, আমরা কি বাঙালি না মুসলমান? আমরা বাঙালি মুসলমান মানে মেজরিটির কথা বলছি। আমরা বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, এটা অসুবিধা কি? একক আইডেন্টিটি নিয়ে তো কেউ বাঁচে না। সব মানে সব দেশেই ডুয়াল আইডেন্টিটি, মাল্টিপল আইডেন্টিটি থাকে, তাই না? তো সেইভাবেই তো আমাদের বাঁচা উচিত। সাধারণত তাই হয়, যেখানে মাল্টিপল আইডেন্টিটি বা হলো যে নানান ধরনের যে পরিচয়, সেই পরিচয়কে যত বেশি উৎসাহিত করা হয় ততই সেই জায়গাটাকে ডেমোক্রেটিক বলে ধরে নেওয়া হয় এবং রিচ হয়, এনরিচমেন্ট যেটা, সেটা ওইভাবেই হতে পারে। তা আমাদের এখানে কেন জানি না, যে বাঙালি হলে সেটা মানে হিন্দুর সঙ্গে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে বা কনফ্লিক্টের ওদিকে যাবে বেশি। হ্যাঁ, আর মুসলমান হলে সেটা বাঙালির সঙ্গে যাবে না, এটা তো ঠিক না। আমরা তো বাঙালি মুসলমান, তাই না? এখন মুসলমান ধর্মের ব্যাপারটা যেহেতু আমাদের ভেতর আছে বহু বছর, শত শত বছর থেকে, সেটাকে তো ঠিক একদিনে এভাবে করা যায় না। রাজনীতির ধর্ম না এলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ধর্মটা ব্যক্তি পর্যায়ে থাকলে সবচেয়ে নিরাপদে থাকে যায়। কারণ রাজনীতিতে তো সবাই ইনক্লুডেড হয়, সবাইকে সমানভাবে মর্যাদা দাও, অথবা ধর্মকে পার্সোনাল লেভেলে রাখো। হ্যাঁ, এই দুটোর মধ্যে একটা করতে হবে। তো দুটোর মধ্যে একটা করতে না পারলে তো এই ধরনের দ্বিধা, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি থাকবেই। হ্যাঁ, আমরা কি বাঙালি নাকি মুসলমান, এটা আগে নিশ্চিত করতে হবে। আমরা দুটো হতে অসুবিধাটা কি? আমরা বাঙালি মুসলমান। হ্যাঁ, কিন্তু যে মুসলমান ধর্মে বিশ্বাস করে না, সে জাস্ট মানুষ, তাই না? তো অসুবিধাটা কি? হ্যাঁ, এটা আমার কাছে এটা মনে হয় যে অযথা এই জিনিসটা নিয়ে এই ডিভিশনটা হচ্ছে। হ্যাঁ, আর একদল তো আছি, তারা তাদের মানে ইসলামকে এখানে ইয়ে করতে হবে। কেন বাবা, ইসলামকে তুমি ইসলাম আছে, পার্সোনালি থাক না, নিজের ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস করে করুক, নিঃসন্দেহে। একজন হিন্দু সে তার পূজা পাঠটা করুক। শুধু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জায়গা কেন, আমাদের এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে তো যৌথ চর্চার জায়গাটাও আছে। এদিক থেকে আমার মনে হয় ইন্দোনেশিয়া কিন্তু অনেক অনেক সোবার এবং অনেক উন্নত বলবো। ওখানে জাকার্তায় একটা মসজিদে আমি গেলাম, সেখানে রোববারে করে চার্চের অনুষ্ঠান হয়, শুক্রবার করে নামাজ হয়। হ্যাঁ, একই জায়গায়। হ্যাঁ, এটা আমি অবাক হয়ে গেলাম যে ওরা এইরকম সহনশীলতার পর্যায়ে আছে। ওখানেও ফান্ডামেন্টালিজম আছে, নাই যে তা না, কিন্তু তাদের ইয়ে অনেক কম, প্রভাব কিংবা তাদের মানে সাইজ অনেক কম। তা ওই ধরনের ইয়ে তো করলে করাই যায়, তাই না? ধর্মকে এইভাবেই করে এত মানে ইম্পোজ করার তো কোনো মানে হয় না। এটা কি আমাদের এখানে বিশেষভাবে এটা হওয়ার কোনো কারণ আছে স্যার? জিও পলিটিক্যাল কোনো কারণ আছে আপনার মনে হয়? যে একদিকে একটা আমরা যেটাকে দেখছি যে ভারত বলতে যেটা বোঝায় মানে বাঙালি মুসলিমদের কাছে, বাংলাদেশের মুসলমানদের কাছে যেটা মনে হয় যে ভারত মানে হিন্দু রাষ্ট্র। বিজেপি থাকার কারণে ক্ষমতায় সেটা আরো বেশি প্রবলভাবেই সেটা মনে হয় যে এটা হিন্দু রাষ্ট্র। তো এইটা যখন নাকি প্রতিবেশী তার মানে উদযাপন, ধর্মীয় উদযাপন বা ধর্মীয় আইডিওলজিকে বড় করে তোলে, তখন কি সেটার প্রভাব আমাদের এখানে পড়ে? এবং সেটার কারণে কি এরকম হয়? এখানে যতগুলো রায়ট হয়েছে দু দেশেই সমানভাবে হয়েছে, তাই না? ওখানে হয়তো শুরু হলো, এখানে সেটার একটা রিয়াকশন হচ্ছে, কিংবা এখানে হলো ওখানে রিয়াকশন হচ্ছে। আর এখানে যারা মূলত করছে তারা কিন্তু ওখান থেকে এই রায়টের ফলশ্রুতিতেই তারা এখানে এসছে। হ্যাঁ, বিহার থেকে প্রচুর লোক এসে মহাজির হয়ে এখানে এসেছে।
ওখানে ওদের ওদের যে ক্ষোভ বা ওদের যে খুবই বাসস্থান স্বাভাবিক। হারানোর জায়গা, সেই যন্ত্রণাও কি আমাদের এখানকার লোকজনকে ট্রিগার করে, মানে মুসলিম হয়ে উঠতে বা হলো যে ভারত বিরোধী হয়ে উঠতে? সেটা করতেই পারে, কিন্তু এখানে রায়টে আগে বেশিরভাগ সময় অংশ পাকিস্তান আমলে ওই বিহারিরাই করতো রায়ট। একসময় শেখ মুজিব কিন্তু বলেও ছিলেন, যখন যখন রায়ট হয়েছিল 61-2 বোধহয়, যে মোহাম্মদপুর ধান ক্ষেত বানিয়ে দেবো, রায়ট থেমে গিয়েছিল। মানে বিহারিরা যেহেতু ওই অঞ্চলে বেশি থাকতো, শেখ সাহেব ওইভাবে একটা থ্রেড দিলেন যে স্টপ দিস, নাহলে আমরা ধান ক্ষেত বানিয়ে দেবো তোমাদের। তখন থেমে গিয়েছিল। তো এই ধরনের ব্যাপার স্যাপার ঘটেছে এখানে। গ্রিপ যারা আসছে তারাই কিন্তু এখানে বেশিরভাগ ওই সব করতো। আর এখানকার যারা স্থানীয় মুসলমানরা, তারা হিন্দুদের সঙ্গে দীর্ঘদিন ভালো মতো সহ অবস্থান যেটাকে বলে, সেটা ভালো মতো করেছে। তবে সুযোগ পেলে যে ইয়ে করেনি তা না। আমি যুদ্ধের সময় দেখেছি 71-এর যে যুদ্ধ, যে হিন্দু ফ্যামিলি হয়তো সে চলে যাবে, মানে বাংলাদেশ ছেড়ে, ইস্ট পাকিস্তান ছেড়ে ওই পারে যাবে, তখন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ওর সম্পত্তিটা কীভাবে দখল করা যায়। এটা বাঙালি মুসলমানদের মধ্যে চলে এসছে। এবং হিন্দু সেই ভদ্রলোক হয়তো, তারাও সেই ফ্যামিলি হয়তো 2-3 জনের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। তখন আবার এদের মধ্যে আবার শুরু হয়েছে। এই জিনিসগুলো জানি না কেউ এভাবে স্টাডি করেছে কিনা, করার ব্যাপার আছে, রিসার্চ করার। তো সব মিলে এখন আমরা কি আশা করব, কোন দিকে যাচ্ছি স্যার? মানে মানুষ তো আসলে একটা জায়গা নিয়ে বাঁচতে চায়, আমরাও তো বাঁচতে চাই এরকম একটা জায়গা। জুলাইয়ের যে ইয়েটা হলো আমাদের এখানে, আমার তো মনে হয় এটা বৃথা। এতগুলো লোক ছেলে মেয়ে মারা গেল, এটার কোনো মানে স্বাধীনতার সময় লক্ষ লক্ষ লোক মারা গেছেন, তার জন্য আমরা একটা দেশ পেয়েছিলাম, তাই না? কিন্তু এখানে কিছুই পাচ্ছি না, কোনো চেঞ্জ সেরকম নাই। হ্যাঁ, এখন যদি পলিটিশিয়ানদের মধ্যে একটু না আসে, একটু মানে কমন সেন্স কিংবা একটু তাদের মধ্যে বোধোদয় না হয়, তাহলে তারা আবার আগের মতো চালিয়ে যাবে। মানে এটা কি এরকম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে যেটা হচ্ছে যে আমরা ছোট একটা আন্দোলন দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা, যে 90-এর যে গণ আন্দোলন ছিল, সেই গণ আন্দোলনের যাদেরকে আমরা শহীদ হিসেবে দেখলাম, আত্মত্যাগকারী, বা যাদেরকে গুলি করে হত্যা করা হলো, এরকম যাদেরকে দেখলাম, সেটা মফস্বল শহরেও আছে 1-2 করে, বা ঢাকা শহরে তো আছে, মিলন আছে, তারপরে আরেকজন যে নূর হোসেন। হ্যাঁ, তো তাদেরকে কিন্তু আমরা প্রায় ভুলে গেছি। এবং লাস্টলি যেটা হলো যে নূর হোসেন দিবস নামে একটা দিবস ছিল, এবং ওই দিবসের সাথে অন্য একটা দিবসে কিন্তু কনফ্লিক্ট হয়ে যাচ্ছিল সেখানে। হ্যাঁ, এবং সেটাতে কাকে গুরুত্ব দেওয়া হবে সেটাও আসলে মানে এই দেশ এবং রাষ্ট্র হিসেবে ডিফাইন করাটা কঠিন হয়ে যাচ্ছিল। অর্থাৎ এটা বিস্মৃতিরই একটা অংশ, একটা বিস্মরণের জায়গা যে তৈরি হচ্ছিল ন্যাশনালি, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো খুবই দুঃখের ব্যাপার যে এটা কি মানে এই জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলন পরবর্তীতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতির কারণে এই জুলাই আন্দোলন কি হয়তো 10-15 বছর পরে এরকম একটা জায়গায় চলে যাবে যে আমাদের এত দুঃখ আসবে সামনে, এত বেদনা আসবে যে আমরা আসলে ভুলতে বাধ্যই হব। আসলে এই জুলাই আন্দোলনকে আমি খুব মহান কিছু মনে করি, কারণ এটা শুরুটা কিন্তু চাকরি নিয়ে, যে আমাদের কোটা, তাই না? খুব একটা পেটি ব্যাপার জাতীয় জীবনের জন্য, এটা পেটি ব্যাপার এই জন্য যে এটা মানে একটা লিমিটেড শ্রেণীর, একেবারেই মাইক্রোস্কোপিক লিমিটেড শ্রেণীর, বৃহত্তর জনতার এর সঙ্গে কোনোই সম্পর্ক নেই। আমি বিশেষ পরীক্ষায় কোটা থাকবে কি থাকবে না, তাই না? খুবই একটা পেটি ব্যাপার। এইটা নিয়ে যে আন্দোলন শুরু হয়, সেটা কত মহৎ হতে পারে, তাই না? এটা পরে এটা করেছে, প্রসারিত হয়েছে, এবং তখন বড় বড় আইডিওলজি ব্যাপারগুলো এসছে, কিন্তু শুরুটা তো না, একেবারে না। যেটা আমাদের 71-এর যে ব্যাপার ছিল, সেটার সঙ্গে এটা তুলনা করার কোনো অর্থই হয় না। 71-এ একেবারে হোল নেশন ওয়াজ ইনভলভড, তাই না? এবং দীর্ঘদিনের ব্যাপার সেটা। আর এখানে তো জাস্ট চাকরির ব্যাপার নিয়ে শুরু, তারপরে এখানে অনেক কিছু যোগ হয়েছে পরে, তাই না? ফলে এর পেছনে আমি মহৎ সেরকম কিছু দেখি না, এর ফেট এরকমই হবে।
কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, 71-এর ফেট যদি উইদাউট চেঞ্জ হতে পারে, চেঞ্জ মানে বলতে বোঝাচ্ছি যে মেজরিটি জনগণের যে সার্বিক 71-এ তবু কিছুটা হয়েছে, একটা মিডল ক্লাস ভালো মতো ফর্ম করেছে। পাকিস্তান আমলের যে বাঙালি মিডল ক্লাস ছিল সেটার তুলনায় 71-এর পরে যে মিডল ক্লাস হলো লুটপাট চুরি চামারি করে হয়েছে, এবং সেটা অনেকের মধ্যে ডিসিমিনেটেড হয়েছিল, তাই না, সম্পদ। কিন্তু এইটার ইয়েতে আমার ওই স্কেল আমি দেখি না। হ্যাঁ, 71-এর যে স্কেলটা ছিল সেই তুলনায় এর সঙ্গে তুলনা করার কোনো অর্থ হয় না। এটা খুবই মিনিস্কিউল। এখানে বিপ্লব তো বলাই যাবে না, এটা হচ্ছে এক ধরনের মানে আপসার্জ, পিপলস আপসার্জ ওই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে। আওয়ামী লীগ যদি ভালো শাসন দিতে পারতো তাহলে সব কিছুই হতো না। পাকিস্তান যদি ভালো শাসন দিতে পারতো তাহলে 71-ও হতো না। হ্যাঁ, লাস্ট একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যেটা হচ্ছে যে এই যে নির্বাচনী ডামাডোল আমাদের এখানে চলছে, যে নির্বাচন হচ্ছে, অনেকগুলো দল অংশগ্রহণ করবে নির্বাচনে। যেমনটা আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো ছিল অনেকে সেটাকে আমি এবং ডামি নির্বাচন বলে। হ্যাঁ, তো এখনো আমরা দেখছি যে প্রকারান্তরে, যেমন হলো যে আমাদের এখানে খুব সক্রিয় একটা রাজনৈতিক দল আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী। তো সেই সক্রিয় রাজনৈতিক দলটির অনেকেই বলেন যে অন্য যে রাজনৈতিক দলগুলোকে এখানে নড়াচড়া করতে দেখা যাচ্ছে, যারা মাঠে সক্রিয় হয়ে উঠেছে, যাদের জনভিত্তি খুবই দুর্বল ছিল, আগেও দুর্বল ছিল এবং এখনো দুর্বলই আছে বলা যেতে পারে। তো সেই দলগুলোকে বলা হয় যে ওইটা আসলে জামায়াতেরই ডামি। কেউ কেউ বলে যে এটা জামায়াত এ গ্রুপ, আর এগুলো হচ্ছে বি সি ডি এরকম XYZ পর্যন্ত যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। তো এই যে গ্রুপগুলো এখন সক্রিয় আছে, এই গ্রুপগুলোকে নিয়ে, অর্থাৎ বিএনপি সহ যে দলগুলো রাজনৈতিকভাবে এখন নির্বাচনে অংশ নেবে, সেই রাজনৈতিক দলগুলোকে দিয়ে যে নির্বাচনটা আমরা দেখব, সেই নির্বাচনটাকে কি আসলে একটা মানে গ্রহণযোগ্য নির্বাচনের জায়গা হিসেবে বলা যাবে? কারণ হচ্ছে যে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি একটা দল না, অনেকগুলো দলই রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার যেটাকে বলে আর কি, সেটা হয় নাই হয়তো, কিন্তু নির্বাচনে অংশগ্রহণের দিক থেকে অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু সেখানে ছিল। আর এখন এসে দেখছি যে ঠিক ওই দিকের যে দলগুলো ছিল, আওয়ামী লীগের সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের অধিকাংশই এখানে থাকছে না, কিন্তু যারাও তখন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, বিএনপি, জামাত এবং অন্যান্য যারা রাজনৈতিক দল ছিল, তারা সবাই অংশগ্রহণ করছে। তাহলে আগে যে আমরা একটা পার্শিয়াল নির্বাচন দেখেছিলাম, এখনো কি আমরা সেরকম একটা পার্শিয়াল নির্বাচন দেখতে যাচ্ছি কি? হ্যাঁ, কারণ আওয়ামী লীগ তো ব্যান না, কিন্তু আওয়ামী লীগ ইচ্ছা করলে বোধহয় আসতে পারবে না নির্বাচনে আওয়ামী লীগের কথা বলে, তাই না? কারণ তাদের আসতে দেবে না আর কি। হ্যাঁ, এখন আওয়ামী লীগ হ্যাজ টু ওয়েট। আওয়ামী লীগ যা করেছে সেটা তো ক্ষমার অযোগ্য। হ্যাঁ, যে 15 বছর কিংবা 21 বছর আগে তারা যেসব কাজ এখানে করেছে, বিইং পার্লামেন্টারিয়ান মানে পলিটিশিয়ানস, তারা যেরকম আচরণ করেছে ওটা কোনো ডেফিনিশনের মধ্যে পড়ে না। কোনো ওয়েস্টমিনস্টার যে পলিসি, যেটা মোড অফ পলিটিক্স, সেটার মধ্যে পড়ে না। এটা একদম লুটপাটতন্ত্র, একেবারে পুরোপুরি লুটের আর একদল ডাকাত যেন শাসন করেছে আর কি। হ্যাঁ, তো এখন সেই পর্যায়ে থেকে আমাদের দুর্ভাগ্য যে আমরা বেরোতে পারছি না একেবারেই, সেরকম লিডারশিপ আসছে না পলিটিক্সে সেই ধরনের। সেতুং কিংবা লেনিন জাতীয় তো কোনো লিডারই আমাদের মধ্যে আসেনি এখন। আর যে বলে না, a nation deserves the leaders, a nation gets the leaders it deserves, তাই না? আমাদের বোধহয় সেটাই, নেশন হিসেবে আমরা জানি না কতটুকু উন্নত, যে কারণে আমাদের লিডারশিপ হয়তো হতাশাজনক। ওই রকমই লিডারশিপ হবে। হ্যাঁ, আমরা এর চেয়ে বেশি ডিজার্ভ করি না। ধন্যবাদ স্যার, আজকে আপনার অনেকটা সময় নিয়ে নিলাম, অনেক সময় দিলেন আমাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। ধন্যবাদ।